আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? সেনাবাহিনীকে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয়, এনসিপির বডিগার্ড, মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছে। সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায়, তাহলে কেউ সরকার গঠনও করতে পারে না, সরকারে থাকতেও পারে না। শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট, যে বাড়তি ভোট, সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে। বাংলাদেশে সর্বরোগের মহৌষধ হিসেবে নাপা ট্যাবলেট খুব জনপ্রিয়। শিশু থেকে বৃদ্ধ যে কোনো রোগে এই একটি নাপা খেয়ে শুয়ে পড়ার যে কথা শোনা যায় তা উল্লেখযোগ্য বটে, কিন্তু গত কিছুদিন এই ঔষধের নামটি থেকে একটি রাজনৈতিক দলের নামও একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, নাপা। জাতীয় নাগরিক পার্টি, যা নাপা বা সংক্ষেপে নাপা বলি আমি। আবার সবাই আসলে দলটির ইংরেজি নামের অদ্যাক্ষর দিয়ে এই দলটিকে চেনে, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জুটে যাবে, মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। মানে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু আলোচনার দরকার আছে। একেবারে সর্বশেষ যদি ধরি, তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনায় এসেছে দলটির 2 প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায় যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলে থাকা 2 সাবেক সেনা কর্মকর্তা। এই গত বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এই 2 সাবেক সদস্য মানে সেনা সদস্য কারা? তাদের মধ্যে রয়েছেন মানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন। পদত্যাগের আগে তারা এনসিপির আহ্বায়কের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরমত সহিষ্ণুতা, মানে এটি আসলে খুব জরুরি। আচ্ছা, যাই হোক, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আরো জানান যে আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনকভাবে মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। কি বোঝা গেল বলেন? আপনাদের মনে আছে বাংলাদেশে ঢাকা শহরে এই স্লোগান হয়েছে, ওয়াকার না হাসনাত, হাসনাত, হাসনাত। কোথায় ওয়াকার, জেনারেল ওয়াকার, আর কোথায় হাসনাত? মানে হাসনাত হাসনাত করার চিৎকার সে আপনার নিশ্চয়ই মনে আছে, আমার কিন্তু এখন কানে ভাসছে। দরকার হলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই উড়িয়ে দেওয়ার হুমকি
আর সেই সঙ্গে সেনাবাহিনীর মগজ হাঁটুতে জ্ঞান বুদ্ধি নেই বলে যে নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। যদিও এই কিছুদিন আগেই এই এনসিপি নেতাদেরকে গোপালগঞ্জে সেনাবাহিনী এপিসির ভেতর ঢুকিয়ে জনরোষ থেকে রক্ষা করে এবং সারা দেশে পদযাত্রার ব্যবস্থা করে দেয় সেনা নিরাপত্তায়। এ নিয়ে সেনাবাহিনীকে কম ট্রোল সহ্য করতে হয়নি। সেনাবাহিনীকে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয়, এনসিপির বডিগার্ড, মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা ডিজিএফআই উড়িয়ে দেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীর হাঁটুতে বুদ্ধির মতো অর্বাচীন মন্তব্যের পর সেনাবাহিনী কি আর কোনো অবহেলা সহ্য করা হবে না, কড়া জবাব দেওয়া হবে বলে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই, আমি জানি না। কিন্তু এই দুই সাবেক সেনা সদস্যের পদত্যাগের ভেতর দিয়ে এটা প্রমাণিত হলো যে সেনাবাহিনী আর তাদের পাশে নেই এবং সেনাবাহিনীর কারণেই আসলে এই দুই সেনা সদস্য দলটি থেকে বেরিয়ে গেল। আর বাংলাদেশের রাজনৈতিক দলের পাশে থেকে সেনাবাহিনী সরে গেলে সেই রাজনৈতিক দলের শনির দশা না হয়ে পারেই না। আমাদের মনে রাখতে হবে যে দেশের দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টি কিন্তু এসেছে এই সেনাবাহিনীর ভেতর থেকেই। তৎকালীন সেনা প্রধানদের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টের ভেতরে এই দুইটি দল জন্ম নিয়েছে এবং তারা সিভিল সরকারে তারা সেনাবাহিনীর অংশ হিসেবে কাজ করেছে। দেশে প্রচলিত সত্য হচ্ছে সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায় তাহলে কেউ সরকার গঠনও করতে পারে না, সরকারে থাকতেও পারে না। 2024 সালে যেটা ঘটেছে, 2024 সালের জুলাই মাসে, আপনাদের মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নাই। এবং এই এনসিপিও যে গঠিত হয়েছে পুরোপুরি সেনা তত্ত্বাবধানে বা সেনাবাহিনী যদি না চাইতো তাহলে গঠন হতে পারত না। আবার এখন যে ভেঙে যাচ্ছে সেটাও সেনাবাহিনীর কারণেই হচ্ছে। আরেকটি গল্প আপনাদের শোনাতে চাই আজকে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংস্থা বাকছাসের যে কোনো খাতাই থাকলো না, মানে এত বড় পরাজয় হলো, এটিও নাকি দেশের সেনা গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে নিশ্চিত করেছে যে এনসিপি কে কোনো রকমের বা এনসিপির ছাত্র সংস্থাকে কোনো রকমের তোলা দেওয়া যাবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের পরাজয় নিশ্চিত করার ভেতর দিয়ে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হবে এবং তাই হয়ে যাচ্ছে। এর সত্য মিথ্যা আমি আপনাদেরকে পুরোটা বলতে পারবো না, কিন্তু কিছু তথ্যের বিষয় আমি উল্লেখ করার মতোই মনে হয়েছে আমার কাছে, যেটা আমি বলতে চাই এখন। যেমন শিবির কিন্তু প্রকৃত ভোটেই বিজয় লাভ করত, পূর্ণ প্যানেল, কিন্তু এত বিশাল ভোট তাদের বাক্সে গেছে মূলত বাকছাস থেকে, বাকছাসের ভোট তাদের বাক্সে গেছে। এই যে বিএনপি নেতারা বলছে ছাত্রলীগের ভোট, ছাত্রলীগ তো ক্যাম্পাসে নাই, ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে পারে না, তাদেরকে তো ক্যাম্পাসে ঢুকলে মানে মব সৃষ্টি করে তাদেরকে পিটিয়ে পুলিশে দেওয়া হয়। সুতরাং অনেক ছাত্রলীগ নেতা এবং এই যে ধরেন 39,000 ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বেশি মানে 80% ভোট হলো ওইভাবে হয়েছে যে ওই ভোটগুলো যেসব যারা ভোট দিতে পারেনি তাদের ভোটও কাস্ট হয়েছে এবং সেই ভোটগুলোকে শিবিরকে দেওয়া হয়েছে, এটা ছাত্রলীগ দেয়নি। এই যে ছাত্র সংস্থাটি বাকছাসের বয়স 1 বছরও হয়নি, তাদের পাশে জুলাই সন্ত্রাসের খুদকুড়ো খাওয়ার জন্য একটি বিরাট সংখ্যায় ছাত্ররা গিয়ে জড়ো হয়েছিল যে বাকছাসে যোগ দিলেই জুলাই সন্ত্রাসে মানে আহত নিহত এই অজুহাত তুলে বিরাট বড় যে ফান্ড আছে জুলাই ফান্ড, সেই ফান্ডের খুদকুড়ো পাওয়া যায়, অংশ পাওয়া যায়। তারা দেখাতে চেয়েছে তাদের বিরাট সংখ্যক অংশগ্রহণ আছে এবং তারা আহত নিহত সেজে এরই মধ্যে বিরাট পরিমাণের টাকা পয়সা ভাগযোগ করে খেয়ে ফেলেছে। কিন্তু ভোটের সময় তারা কোথায় গেল? তারা নির্বাচনে বিজয় লাভ করতে বলে আমি মনে করি না, কিন্তু যে ভোট তারা পেয়েছে আর শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট, যে বাড়তি ভোট, সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে, তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে। অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে, হবে না? এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে। আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, সার্জিসের কোনো কথা নাই, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম গোহারা হেরে যাওয়ার পরে, তারা নাই হয়ে যাওয়ার পরে, বাকছাস নাই হয়ে যাওয়ার পরে
আপনার কি মনে হয় এরপরে মানে বাকচাষ কেউ করবে, কোন ছাত্র গিয়ে বাকচাষের যোগ দেবে? আপনার কি মনে হয়? কারণ জুলাই ফান্ডের টাকা এখন আর নাই, এখন আর কেউ দেয় না, ওখানে আর কোনো মধু নাই, এবং নির্বাচনেও তারা জিতলো না, সেনাবাহিনী তাদের পাশে নাই, কেন তারা বাকচাষ করবে? এবং সেটা বুঝতে পেরে হাসনাত সার্জিস এই ভিসির জন্য, জামাতের ভিসির জন্য মরা কান্না কাঁদতেছে, এবং তাকে অপমান করা হয়েছে। এতদিন সারা বাংলাদেশে শিক্ষকদের যেভাবে জুতোর মালা গলায় দিয়ে, জুতো পেটা করে, মব সৃষ্টি করে বের করে দেওয়া হয়েছে, তাতে তখন তাদের কোনো অসুবিধা হয়নি। এখন নাকি শিক্ষকদের অপমান খুব লাগছে। উফ, ভাবা যায় না। তবে এই কথা সত্য যে এখনো পর্যন্ত নিবন্ধন না পাওয়া এনসিপি বা নাপা থেকে পদত্যাগের কাফেলা দলটির শুরু থেকে আমরা দেখতে পেয়েছি। কথায় কথায় এই নয়া বন্দোবস্তের দল থেকে একের পর এক নেতাকর্মী লাভ দিয়ে পদত্যাগ করে। গত আগস্ট মাসে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ থেকে জানা যায়, দলীয় কর্মকাণ্ডে হতাশা, অনিয়মের অভিযোগ, না জানিয়ে পদায়ন বা অন্য দলের সঙ্গে সম্পৃক্ততা, এমন নানা কারণ দেখিয়ে গত 2-2.5 মাসে প্রায় 40 নেতাকর্মী পদত্যাগ করেছেন এই দলটি থেকে। একই সময়ে কমিটি স্থগিতের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতির জন্য যাচাই বাছাই ছাড়াই কমিটি গঠনের সিদ্ধান্তকে দায়ী করেছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ। এনসিপি সূত্রে জানা যায়, দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা এবং প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা। শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় 12 জন। বিভিন্ন অভিযোগ ওঠায় 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। মানে এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পরপর পদত্যাগ করেছিলেন 3 নেতা। এনসিপি নেতারা বলছেন, মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে। কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি। তবে কারো কারো দাবি, এনসিপি কে বিতর্কিত করার জন্যই এনসিপি এবং জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন। নাটক, কত ধরনের নাটক যে হতে পারে। এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য। আমার যদিও এরকমটি মনে হয় না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই তথাকথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না। তারা রাজনীতিতে সুষ্ঠু স্বাভাবিক ধারা যোগ করবে এ কথা পাগলেও বিশ্বাস করে না, কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই। নেপালের দিকে তাকান, যেভাবে দেশটির ইতিহাস, ঐতিহ্য সহ প্রধানমন্ত্রীর স্ত্রীকেও পুড়িয়ে মারছে এরা, সুস্থ কোনো মানুষের পক্ষে এদের সমর্থন করা সম্ভব বলে আপনার মনে হয়? বাংলাদেশেও যে এরা ভয়াবহতার নজির বিগত 1 বছর স্থাপন করেছে, মব সৃষ্টি করে, মানুষকে পুড়িয়ে মেরে, মানুষকে হত্যা করে, মানুষের ব্যবসা দখল করে, বাড়িঘর দখল করে, আর দুর্নীতিতে তারা তো চ্যাম্পিয়ন করে দিয়েছে বাংলাদেশকে। আবার শুধুমাত্র ক্ষমতা থেকে যেতে দেন, ক্ষমতা যেদিন থাকবে না সেদিন আপনি দেখবেন যে এদের দুর্নীতি কোন লেভেলে চলে গেছিল। তারা কত কি পরিমাণ টাকা এই 1 বছরে বানিয়ে ফেলেছে। ক্ষমতায় থাকুক, মানে পদে থাকুক বা না থাকুক, পদে থাকা বা পদহীন, আপনি শুধুমাত্র এনসিপির প্রথম সারির নেতাদের টাকা পয়সার খোঁজ দিন, জাস্ট আপনি অবাক হবেন না, আপনার অবাক হওয়ার ক্ষমতা চলে যাবে। তারা এই ভয় এবং সহিংসতার উপর ভর করে কেবল দেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তাদের নোংরা এবং কদর্য আক্রমণ চালিয়েছে এতদিন। এখন সেই সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দেবে ভাবছেন? অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে, যেমনটি ডক্টর ইউনূস সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে 1/11 শেষে। আমি একটু আগেই বলে দিচ্ছি, RIP, রেস্ট ইন পিস এনসিপি, অথবা আলবিদা এনসিপি। দুঃখ যে ফুল ফুটলো না তার আগেই ঝরে গেল। দুঃখজনক, খুবই দুঃখজনক। আচ্ছা, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে নাটকটা হলো, যে ঘৃণ্য চক্রান্তটা হলো, এর পেছনে আপনি কাকে দায়ী করবেন? এই মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়। কেন স্বাভাবিক নয় আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন স্বাভাবিক নয়। সবই আপনাদের আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কেবল ডট টু ডট মেলালে আপনি জানতে পেরে যাবেন যে সত্যি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, মৃত্যুকে ডেকে আনা হয়েছে। এর পেছনে কারা জড়িত সেটাও আমি আপনাদেরকে বলবো। আগে শুরু করা যাক
আপনার 6 তারিখ দিয়ে 6 তারিখে হঠাৎ বলা হলো ওনার অবস্থার অবনতি হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠাতে হবে। তাকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বুক করা হলো, সেটা যান্ত্রিক ত্রুটির জন্য সেটা আসতে পারলো না। তারপরে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো, জার্মানিও বলল আমরা পাঠাতে পারবো না। আসলে কাগজপত্র যা পাঠাতে হয় নিয়ম অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স চাইছে, যখন আপনি ভাড়া করবেন এয়ার অ্যাম্বুলেন্স তখন অসুস্থ রোগীর কাগজপত্র জমা দিতে হয়। এই কাগজপত্র দেখে দুই দেশই বলে দিয়েছিল এই রুগী তো বাঁচবে না, এই রুগী মৃত রুগী, মৃতদেহ আমরা বহন করব না, ফলে আমরা অ্যাম্বুলেন্স দেব না, এয়ার অ্যাম্বুলেন্স দেব না। তার জন্য আলাদা প্লেনের ব্যবস্থা আপনাদের করতে হবে। 9 তারিখে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এলেন এবার কেয়ারে বেগম জিয়াকে দেখতে। ম্যাডাম জিয়ার তখন ওই নল টল টোকানো আছে দেখে উনি একটা বেরিয়ে এসে সংক্ষিপ্ত একটা দিলেন, মানে বিবৃতি দিলেন যে উনি চরম অসুস্থ, এর বেশি উনি আর কিছু বললেন না, এড়িয়ে চলে গেলেন, কারণ উনি বুঝেই গিয়েছিলেন। এবারে 11ই ডিসেম্বর তার পুত্রবধূ এলেন, পুত্রবধূ এসে গিয়ে এবার কেয়ার হাসপাতালে তাকে দেখলেন, দেখে টেকে খুব বিমর্ষ মুখ করে উনি বেরিয়ে গেলেন। তারপরে উনি ফিরে গেলেন তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানের কাছে নিশ্চয়ই খবর তখন পৌঁছে গিয়েছে যে আম্মা বেঁচে নেই। তারেক রহমান সব জানতেন। এইবার হলো কি, আপনার পেছনে কি আছে, হঠাৎ এই ঘটনা ঘটলো কেন? আপনাদের স্মরণে থাকতে পারে 21শে নভেম্বরের কথা। 21শে নভেম্বর ছিল আর্ম ফোর্স ডে। সেদিনকে জোর করে মানে বেগম জিয়াকে এক প্রকার মানে কোন রকমের চেয়ারে বসিয়ে তার দুজন অ্যাটেন্ডেন্ট তাকে ধরে পেছন দিকে বসে আছে, তুমি সামনের দিকে হেলে পড়ে যাচ্ছেন, তাকে এনে ওই অনুষ্ঠানে হাজির করা হলো। সেখানে দাঁত কেলিয়ে ইউনূস ছবি তুললেন, ওয়াকার ছবি তুললেন, জামাতের আমির ছবি তুললেন শফিকুর রহমান, সবাই তার সঙ্গে ছবি তুললেন। এরপর শুরু হলো বিএনপি নেতাদের আহ্লাদীপনা, আদাকলাপনা। কেউ তার মুখে আইসক্রিম পুরে দিচ্ছেন, না মা আপনি খান, আমি এনেছি দুধ থেকে কষ্ট করে। কেউ সেমাই পুরে দিচ্ছে এক চামচ খেলে কিছু হয় না। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছে 1 চামচ খেলে কিছু হয় না, খেয়ে নেন। ওনার তখন এমন শারীরিক অবস্থা, উনি তখন না হাত দিয়ে বাতা দিতে পারছেন, না কথা বলতে পারছেন, শুধু মুখটুকু হাঁ করছেন, একটু একটু করে খাচ্ছেন। কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, কেউ হচ্ছে আপনার কুলফি এনে খাওয়াচ্ছে, মানে হচপচ করে দিয়েছে। তার একটা ডায়েট চার্ট ছিল। এখন অসুস্থ রোগীর ডায়েট চার্টের বাইরে কিছু খাওয়া মানে সেটা বিষ খাওয়ার সমান। ইউনূস সব জানতেন ইউনূস। বিএনপির কে জানতেন না জানতেন আমি বলতে পারবো না। জামাত জানতো না, এই চক্রটার মধ্যে জামাত ছিল না, কিন্তু ইউনূস সব জানতেন। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছেন 1 চামচ খান না, কিছুই হবে না, 1 চামচ খান না, কিছুই হবে না, কনস্ট্যান্ট বলে যাচ্ছে। বাধা দেয়নি ওয়াকারুজ্জামান, বাধা দেয়নি, তিনিও তো পাশে দাঁড়িয়েছিলেন, কেউ বাধা দেয়নি যে অসুস্থ মানুষটাকে এইভাবে আপনারা খাওয়াবেন না। আর বিএনপির আদাকলাপনা, নেতা নেত্রীদের তো অভাব নেই। এরা নেতা নেত্রী দেখলে পরে একেবারে পারলে তার একেবারে পায়ের তলায় লুটিয়ে পড়ে। সে সুস্থ না অসুস্থ বিচার বিবেচনা তাদের কোনো কিছু কাজে আসে না। আলটিমেটলি কি হলো, 21 তারিখে এই ঘটনা ঘটলো। 21 তারিখ রাত্রিবেলা তিনি রক্ত বমি করলেন। রক্ত বমি করে তিনি প্রচন্ড অসুস্থ হলেন। তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। তারপর প্রাণ নিয়ে টানাটানি,
এই জমে মানুষে যখন টানাটানি হচ্ছে 14 ডিসেম্বর রাত্রিবেলা 8:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরটা কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল এবং বহু মানুষ শোক বার্তা পাঠিয়েছিলেন, বহু নেতাই শোক বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারিভাবে কিছু না জানানোর ফলেতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বার্তা পাঠান যে উন্নত চিকিৎসার জন্য দরকার হলে তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য ভারতবর্ষ তৈরি আছে। আজকে যখন সকালবেলা রাষ্ট্রীয়ভাবে শোক পালন হচ্ছে বা যখন জানানো হয়েছে যে খালেদা জিয়া আর নেই, তার আত্মা বিলীন হয়ে গিয়েছে, তখন আমাদের মোদীজি একটা শোক বার্তা পাঠিয়েছেন। এখন আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ নেত্রী কেন পাঠালেন না? আওয়ামী লীগ নেত্রী এখনো পাঠিয়েছেন কি পাঠাননি আমি জানি না, কিন্তু তার নির্দেশে তার পুত্র জয় তিনি একটি শোক বার্তা পাঠিয়েছেন এবং সমাজ মাধ্যমেও তিনি দিয়ে দিয়েছেন। কারণ খালেদা জিয়া মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই অপমানটা শেখ হাসিনার কিন্তু মনে রয়েছে। আবার যে অপমানিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই, ফলে উনি জয়কে দিয়ে এই কাজটি করিয়ে দিয়েছেন। এখন এই যে আপনার কোন বিষক্রিয়ায় তার মৃত্যু হলো, এটা কি করে ধরবেন? ধরার তো কোনো উপায় নেই, কারণ তাহলে এ করতে হবে, সব ব্যবচ্ছেদ করতে হবে, ময়না তদন্ত করতে হবে। ময়না তদন্ত তো হচ্ছে না, জেনে শুনেই ময়না তদন্ত হচ্ছে না, কারণ তাহলে স্বাভাবিক মৃত্যু বলে দেখানো হচ্ছে। এখন একটা নাটক সাজানো হচ্ছে, এবার কোথায় তাকে শায়িত করা হবে, তার মরদেহ শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওই এতে কি বলে মানিক মিয়া এভিনিউতে, আমাদের প্রয়াত জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর দেওয়া হবে। সেটা এখন বোধহয় 1-2 দিন বাদে হবে। ইতিমধ্যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। একটা মৃত্যুকে ডেকে আনা হলো, ডেকে এনে ইউনূসের প্ল্যান ছিল যে এখানে তারেক জিয়া নেই, খালেদা জিয়া যদি এখান থেকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে পরে মাঠ পুরো ফাঁকা, ওদিকে জামাত, এদিকে এনসিপি, জামাতও চুপ, এনসিপিও চুপ, ইউনূস তার মতো করে খেলে যাচ্ছেন। তিনি খুব ভালো করে জানেন যে একটা অসুস্থ মানুষের ডায়েট চার্টের বাইরে কোনো খাবার দেওয়া বিষ খাওয়া। তার এই যে বয়স হয়েছে, তার ডায়েট চার্ট করা আছে, নিশ্চিতভাবে করা আছে, উনি ডায়েট চার্টের বাইরে উনি যাবেন না, কারণ জানেন, আমি তো শুনেছি ওনার প্যানক্রিয়াসের সমস্যা আছে, উনি জানেন যদি এপাশ ওপাশ হয় তাহলে পরে উনি একদম বিষ খাচ্ছেন। তিনি নিজে খাচ্ছেন না, তিনি অথচ উনি উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, 1 চামচ খায়ালন না। এই লোকটা কিন্তু সাধারণ লোক নয়। এই মৃত্যুর পেছনে পুরো দায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জেনে বুঝে, যারা খাইয়েছে তারা তো না জেনে খাইয়েছে। কোন খাবারে বিষক্রিয়া হয়েছে কি করে বুঝবেন এখন আপনি? সরি, কিন্তু ইউনূস তো জানে, সে তো ভুক্তভোগী, তার তো বয়স হয়েছে, তার প্যানক্রিয়াসের রোগ রয়েছে, তিনি খাবার চার্ট মেনে তিনি করেন। তিনি যতই চেপে যান আমি জানি তার প্যানক্রিয়াসের প্রবলেম রয়েছে।